আজকে আমরা শুনব দর্পণে কার মুখ। চলো তাহলে শুরু করা যাক। ঠিক দুপুরবেলা, যখন কেউ কোথাও নেই, যখন বাইরে থেকে মাঝে মাঝে কোন অজানা পাখির ডাক ভেসে আসে, রাস্তা দিয়ে কখনো চলে যাওয়া রিক্সা বা ভ্যান গাড়ির বা সাইকেলের স্পোকের সাথে কেন্দ্রীয় প্লাস্টিক বুরুশের ঘষা লাগার কিরিকিরি আওয়াজ শোনা যায় মাঝে মাঝে, কখনো বা বেলের ট্রিং ট্রিং আওয়াজ। এই বন্ধা কলকাতার অবশিষ্ট দু একটা গাছের ধূলিধূসরিত পাতা যখন মাঝে মাঝে হাওয়ায় নড়ে, একে অপরের গায়ে ঢলে পড়ে আহ্লাদে খসখস আওয়াজ করে যার মৃদু রেশ শোনা যায়। কোন অটোয়ে লাগানো টেপের ঝিনচ্যাক গানের হঠাৎ শোনা এক মুহূর্ত যেন ট্রেনের জানালা দিয়ে দেখা অপসৃয়মান দৃশ্যাবলী, অথবা আর কিছুই শোনা যায় না, নিস্তব্ধতার শব্দ ছাড়া। ঠিক সেই সময় সাততলার উপরে বন্ধ ঘরের মধ্যে বিষণ্ণ দুপুর যাপন করতে করতে সুরমাকে ডাক দেয় আরেক সুরমা। হাতছানি দেয়, প্রলোভন দেখায়, বলে, এসো সুরমা, দেখো কত সুখ, দেখো এখানে কত লোকজন, কত বন্ধু, তোমার স্কুলবেলা, কলেজবেলা, ছেলেবেলা, তোমার মা বাপি, তোমার না হওয়া বাচ্চাটা, তোমার বন্ধু, তোমার অরণি, সব দেখো এখানে আছে। মাথার মধ্যে বিনবিন করে একই কথা বলে চলে অন্য সুরমা। এসো দেখো, কেউ জানবে না, তুমি চুপটি করে এসে ঘুরে যাও একবারটি। অনুনয় করে মাঝে মাঝে ওই মাসের মধ্যে বিশেষ ২-৪ দিন, যে দিনগুলোয় সুরমা মাথার মধ্যে থেকে ওই ইশারাগুলো বের করে দিতে পারে না, এড়াতে পারে না আমন্ত্রণ, সেদিনগুলোয় ও দুপুরে খাট থেকে নেমে যায় আয়নার ধারে। দর্পণে প্রতিচ্ছবি পড়ে, সব বেবাক উল্টো। এই দিনগুলোয় এই মুকুরে ছায়া পড়ে উল্টো দিকের দেয়ালে টাঙানো ল্যান্ডস্কেপটার। অনিমেষ যেটা নিলামে নিয়ে এসেছিল এই প্রমাণ সাইজের আয়নাটার সাথে, পার্ক স্ট্রিট এর নিলামঘর থেকে। ছবিটার পাশে সুরমার ঘরের দরজার প্রতিচ্ছবি, কিন্তু যেন ঠিক উল্টো নয়। সুরমার মনে হয় এখানেই তার থাকার কথা, এই আরশিনগরে। কিন্তু কি করে যাওয়া যাবে আরশিনগরে? ছটফট করে ও ওদিকে দর্পণ থেকে অন্য সুরমা ডেকেই যায়, এসো এসো সুরমা, দেখে যাও, এখানে গ্লানি নেই, অনিমেষ নেই, মাঝরাতে নৈর্ব্যক্তিকভাবে অনিমেষের সাথে সম্পূর্ণ ভালোবাসাহীন যান্ত্রিক ভালোবাসার অভিনয় নেই। এখানে অরণি আছে। এসো সুরমা, এসো। সুরমা রোজ রোজ এই ডাক শোনে নিশির ডাকের মতো, যেতে চায়, কিন্তু ভেবে পায় না কিভাবে যাবে। আজও তখন থেকে অন্য সুরমা তাকে ডেকেই যাচ্ছে, ফিস ফিস করে। সুরমা আর সহ্য করতে পারে না, দর্পণের সামনে গিয়ে দাঁড়ায়। অন্য সুরমা প্রশ্ন করে, আসবে সুরমা, এখানে আসবে? সে অসহিষ্ণু হয়ে বলে, যাব, কিন্তু কি করে যাব তোমার ওখানে? অন্য সুরমা বলে, সোজা, তুমি আমার জায়গায় এসো, আমি তোমার জায়গায়। কিন্তু কি করে, কিভাবে আমি তোমার কাছে যাব? অন্য সুরমা বলে, পারবে, চেষ্টা করলে পারবে, খুব চেষ্টা করো। সুরমা দর্পণে অন্য সুরমার ছায়ামুখে মমতাময়ী মায়াহাত বোলায়, তারপর আঙুল বোলায় তার গায়ে, সেখান থেকে আস্তে আস্তে আঙুল সরিয়ে নিয়ে আসে পুরনো ল্যান্ডস্কেপে, তারপর নিয়ে আসে তার ঘরের বন্ধ দরজায়। বুক ধক করে ওঠে সুরমার। সে উপলব্ধি করে, মায়ামুকুরে তার ঘরের দরজার ছায়া পড়েছে ঠিকই, কিন্তু এ যেন ঠিক তার ঘরের দরজা নয়। ওই দরজার আড়ালেই আছে তার আরশিনগর। গায়ে কাঁটা দিয়ে ওঠে ওর, শিরশিরানি হয়, বুঝতে পারে সামান্য ঠেলা দিলেই খুলে যাবে দরজা। তারপরে কি হবে? চোখ বন্ধ করে দরজায় ঠেলা দেয় সুরমা, বুঝতে পারে যে দরজা খুলে গেল। ভয়ে ও চোখ খুলতে পারে না। পুকুরে স্নান করার সময় জলে ডুব দিয়ে চুপ করে থাকলে যেমন কানের মধ্যে ঝিঁঝি পোকার আওয়াজ হয়, আর মাথাটা ক্রমশ ভারী হতে থাকে, সেরকম সুরমারও মাথাটা ক্রমশ ভারী হয়ে উঠতে থাকে। এরপরে আওয়াজটা বাড়তে বাড়তে যখন অসহ্য হয়ে ওঠে, তখন সুরমা চোখ খুলে ফেলে। দেখে ঘোর দুপুরে সে কলকাতার রাস্তায় দাঁড়িয়ে আছে। রাস্তায় গাড়ি চলছে, লোকজন হাঁটছে, ট্রিং ট্রিং ঘণ্টা বাজিয়ে ট্রাম চলছে, পাশ দিয়ে বিপুল বেগে জগঝম্প গান বাজিয়ে চলে গেল একটা কালো রঙের অটো। সুরমা সামনের দিকে হাঁটতে শুরু করল। রাস্তাগুলো যেন ভিডিও ফাস্ট ফরওয়ার্ড করার মতো দ্রুত পিছনে চলে যাচ্ছে। হঠাৎ সুরমা তাকিয়ে দেখে সে দাঁড়িয়ে আছে ডালহাউসির মোড়ে, সামনেই অনিমেষের অফিস। ৩ তলায় অনিমেষের অফিস। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা। একটা গোটা ফ্লোর জুড়ে ওর অফিস। ২৫-৩০ জন স্টাফ।
সুরমা আগে দু একবার এসেছে এখানে। লিফট দিয়ে সেকেন্ড ফ্লোরে উঠে এসে তিরুপতি ট্রেডার্স লেখা কাঁচের দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে সুরমা। ভিতরে সবাই আপনমনে নিজের কাজ করে যাচ্ছে। সুরমা ঢুকল, কেউ ফিরেও তাকালো না। ম্যানেজিং ডাইরেক্টর লেখা কেবিনের বাইরে টুলে বসে ঝিমোতে থাকা বেয়ারা রতন বোধ হয় তাকে খেয়ালই করেনি। লাল আলো উপেক্ষা করে দরজা ঠেলে ঢোকার আগে ভাবল সুরমা। ভিতরে অনিমেষ তখন একমনে ওর সেক্রেটারি ঋতমার ঠোঁটে চুমু খাচ্ছে, ওর বাঁ হাত যথেচ্ছ ঘুরে বেড়াচ্ছে ঋতমার সংক্ষিপ্ত ব্লাউজের উপরে মোম পিছল পিঠে। বুড়ো আঙুল আর তর্জনী মাঝে মাঝে চেপে ধরছে, হাত বোলাচ্ছে মহার্ঘ গোলাপি মুক্তোর নেকলেসটাকে। ডান হাত কখনো ঋতমার উদ্ধত বুকে, কখনো বা পেটে, আবার কখনো তার সঘন নিতম্ব সাপটে ধরছে। অনিমেষ চেয়ারে বসে আর ঋতমা ঈষৎ সামনের দিকে ঝুঁকে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে সে অনিমেষের সামনে উবু হয়ে বসে পড়ে। এতক্ষণে ঋতমা সুমনার দৃষ্টি অবরোধ করেছিল। সুরমার মনে ক্ষীণ আশা ছিল, হয়তো দেখবে ঋতমার সামনের ব্যক্তিটি অনিমেষ নয়, যদিও তর্জনীতে নীলার আংটিটা স্পষ্ট দেখা যাচ্ছিল। কিন্তু ঋতমা বসে পড়ায় সেই বাধা সরে গেল এবং সুরমা দেখল স্পষ্টতই অনিমেষ এক নিবিড় আশ্লেষে আবিষ্ট হয়ে চোখ বন্ধ করে বসে আছে। সুরমা খুব নৈর্ব্যক্তিকভাবে চেয়ে থাকে ঘটমান বর্তমানের দিকে। সামনে যে নাটক অভিনীত হচ্ছে তাতে তার ভূমিকা নিয়ে কোন সংশয় নেই, যদিও সে যেন এসবের অনেক ঊর্ধ্বে। দ্রুত সময় কেটে যায়, অনিমেষের দিকে সে অনিমেষনেত্রে চেয়ে থাকে, অপেক্ষা করে কখন অনিমেষ চোখ খুলে তাকে দেখবে। একটু উল্লসিতাও হয় এই ভেবে যে যাক, এরপরে তাকে আর অনিমেষের অঙ্কশায়িনী হতে হবে না। অনিচ্ছুক সঙ্গমকৃত্য আর না করলেও চলবে। সে ধৈর্য ধরে অপেক্ষা করে অনিমেষের চোখ খোলার জন্য। চরম মুহূর্তে অনিমেষ অস্ফুট শব্দ করে, তার চোখ পট করে খুলে যায়। ছন্দবদ্ধভাবে তার শরীর কেঁপে ওঠে কয়েকবার। চোখের মণি দ্রুত প্রসারিত সংকুচিত হয় তার সাথে তাল মিলিয়ে। সুরমা এমন স্পষ্টভাবে তা দেখতে পায় যেন পাশেই দাঁড়িয়ে রয়েছে। অনিমেষ একবার তৃপ্তিদায়ক শ্বাস ফেলে ফের চোখ বন্ধ করে ফেলে। ঋতমা তার ডান হাতে রুমাল নিয়ে মুখ মুছতে ব্যস্ত থাকে, আর ঠিক তখনই সুরমা বুঝতে পারে ওরা তাকে দেখতে পাচ্ছে না। অসম্ভব প্রতিশোধ স্পৃহায় যা কিনা জন্ম নেয় এই বোধ থেকে যে এরপরেও অনিমেষ যখন ফিরে যাবে বাড়িতে তাকে এক বিছানায় শুতে হবে। সুরমা পৌঁছে যায় টেবিলের পাশে, হাতে তুলে নেয় টেবিলে রাখা 6 ইঞ্চি ফল কাটা ছুরিটা আর আমূল বসিয়ে দেয় ঋতমার ঘাড়ে 2 কশেরুকার মাঝখানে। তারপরে হতস্ফীত অনিমেষকে উপেক্ষা করে সে বেরিয়ে আসে বাইরে। রতন ততক্ষণে ঋতমার আর্তনাদ শুনে দরজা খুলে ভিতরে ঢুকে পড়েছে। অনিমেষ তখন হতবুদ্ধি হয়ে বসে আছে চেয়ারে, প্যান্টের উপরিভাগ খোলা, সেখানে মুখ কুঁজে পড়ে আছে ঋতমা, নিশ্চিতভাবেই মৃত। তার ঘাড় থেকে রক্ত পড়ে ভিজে যাচ্ছে অনিমেষের প্যান্ট আর দামি কার্পেট। রক্তের একটা সরু ধারা ঋতমার ফর্সা ক্ষণপূর্বের আবেদনময়ী উন্মুক্ত পিঠ বেয়ে নেমে এসে তার ব্লাউজের গাঢ় লাল রঙকে কালচে লাল করে তুলছে। টকটক করে সিঁড়ি বেয়ে নেমে আসে সুরমা কলকাতার অরণ্যে। পুরো ব্যাপারটাই একটা দুঃস্বপ্ন বলে মনে হয় ওর। কোথায় যাবে, কার কাছে যাবে ভেবে বাপের বাড়ির রাস্তা ধরে নিমেষে পৌঁছে যায় যাদবপুর। 8B বাস স্ট্যান্ড থেকে ডাইনে ঘুরে মিনিট 5 হেঁটে সে অনায়াসে এসে যায় বাড়ির সামনে। পুরনো একতলা বাড়িটা তালাবন্ধ হয়ে পড়ে আছে। অন্ধকার, দরজা ঢেকেছে মাকড়সার জাল, আগাছায় ভর্তি চারিপাশ। মা বাবা মারা গেছেন প্রায় 3 বছর হয়ে গেল, এখানে আর তাদের কি করে পাওয়া যাবে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সুরমা রওনা দেয় অরণির বাড়ির দিকে। সেই অরণি যে তাকে ছাড়া বাঁচবে না বলেছিল, চাকরি না থাকায় বাবা যার সাথে বিয়ে দেয়নি। দিব্যি তো বেঁচে আছে অরণি। বাড়ির নেমপ্লেটে জলজল করছে অরণি সেন আর শ্রেয়া সেনের নাম। মরেছে শুধু সুরমা। এখন দুপুরবেলা, বাড়িতে অরণি থাকবে না, তবে ওর বউ তো আছে। যে সংসার সুখ সুরমার পাওয়ার কথা তা ভোগ করছে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসা এই মেয়ে। একদিন, বহুদিন আগে, বোধহয় গত জন্মে, কলেজ থেকে সুরমা চলে এসেছিল অরণির সাথে ওর বাড়িতে। সেদিন কেউ ছিল না ওই ঘরে, ওই বিছানায় কি এখন শ্রেয়া আর অরণি? আর ভাবতে ইচ্ছে করে না সুরমার। ঋতমার পরে কি তাহলে শ্রেয়া? হি হি করে হেসে ফেলে সুরমা। গেট খুলে ভিতরে ঢোকার জন্য পা বাড়িয়েছে সবে,
এমন সময় একটা দুবিনুনি করা মিষ্টি বাচ্চা দৌড়ে চলে আসে বারান্দায়। আমায় ধরতে পায় না, আমায় ধরতে পায় না বলতে বলতে পিছনে জলের বোতল হাতে এক দীর্ঘাঙ্গী নারী, স্পষ্টতই অরণির মেয়ে আর বউ শ্রেয়া। অনিমেষের উপর ঘেন্নায় অ্যাবর্শন না করলে আজ সুরমারও এরকম একটা বাচ্চা থাকতে পারত। বাচ্চাটার অপাববিদ্ধ মুখের দিকে তাকিয়ে বিষণ্ণতা একটু একটু করে কাটতে থাকে সুরমার। সে ফিরে চলে নিজের বা অনিমেষের বাড়ির দিকে, এবারে নিজের বাড়িতে 7 তলার ফ্ল্যাট। এতক্ষণে হয়ে যাওয়া অভ্যাস মতো দরজা ঠেলে ঢুকতে গিয়ে সুরমা দেখে দরজা বন্ধ, বেল বাজায়, কিন্তু দরজার ওধারে কোন শব্দ শোনা যায় না। কি করবে বুঝতে না পেরে চুপ করে সে দাঁড়িয়ে থাকে। এতক্ষণে ওর মাথায় ঝিঁঝি পোকার ডাকটা ফেরত চলে আসে। আওয়াজটা বাড়তে বাড়তে প্রায় সমুদ্র গর্জনের মতো হয়ে ওঠার মুহূর্তে ও চোখ খুলে দেখে সামনে আলোকিত এক চৌকো গহ্বর। আর কোন রাস্তা নেই দেখে সে পা বাড়ায় ওই গহ্বরের দিকে, আর তখনই সিঁড়িপথের দিকে তাকিয়ে দেখে চারিদিক থেকে এগিয়ে আসছে আরও অনেকগুলো সুরমা। 10টা, 20টা অগুন্তি। তারা এসে পৌঁছবার আগেই গহ্বরের প্রবেশপথ বন্ধ হয়ে যায়, আর সুরমা সামনে তাকিয়ে দেখে স্বচ্ছ এক পর্দার মধ্য দিয়ে তার শোবার ঘরটা দেখা যাচ্ছে। ওখানে শুয়ে আছে যে, সে সুরমা না অন্য সুরমা ঠিক বুঝতে পারে না সে। তবে এটুকু বুঝতে পারে যে ওই সুরমা যতক্ষণ না এখানে আসছে ততক্ষণ সে আরশিনগরেই বন্দী। সামনে দাঁড়িয়ে সে অন্য সুরমার কাছে বার্তা পাঠাতে থাকে, এসো এসো সুরমা, দেখো এখানে কত সুখ। এখানে অরণি আছে, অনিমেষ নেই। এখানে তুমি আছো, আবার তুমি নেইও। বারবার বলতে থাকে সে ফিসফিস করে, আর বিছানায় ছট করতে থাকে সুরমা অথবা অন্য সুরমা। অবশেষে কতক্ষণ পরে কে জানে অন্য সুরমা বা সুরমা কেউ একজন এসে দাঁড়ায় সামনে। যেন বহুদূর থেকে ভেসে আসে তার গলা, যাব কিন্তু কি করে যাব। এই সুরমা অন্য সুরমাকে বলে, চেষ্টা করো, ঠিক পারবে, খুব চেষ্টা করো সুরমা। অন্য সুরমা চোখ বন্ধ করে আরশিনগরে বন্দিনী সুরমার গায়ে মমতাময়ী স্পর্শন করতে থাকে। তারপরে একসময় তার হাত নেমে আসে সুরমার দেহ থেকে, পাশেই একটা অদৃশ্য প্রায় বাধাকে ঠেলে সে সরিয়ে দেয়। তারপরে অন্য সুরমা এই সুরমা কোনটাকে সব গোলমাল হয়ে যায়। হঠাৎ চমকে বিছানায় উঠে বসে সুরমা। দরজায় দুমদুম ধাক্কার আওয়াজ হচ্ছে। মাথায় প্রচণ্ড যন্ত্রণা। কোনোরকমে উঠে দরজা খোলে সুরমা। কাজের মেয়ে মঞ্জু খুব উত্তেজিত হয়ে দাঁড়িয়ে আছে তার বেডরুমের বাইরে। সুরমাকে দেখতে পেয়েই ফিস করে বলে, পুলিশ এসেছে গো বৌদিমণি। বলতেছে দাদাবাবু নাকি অ্যারেস্ট হয়েছে গো। শান্ত স্বরে মঞ্জুকে বলে সুরমা, ওদের বসিয়ে জল খেতে দে, আমি যাচ্ছি। 2 মিনিট পরেই বসার ঘরে প্রবেশ করে ক্রন্দনরতা সুরমা প্রশ্ন করে, অনিমেষের কি হয়েছে অফিসার, ওকে অ্যারেস্ট করেছেন কেন? অনিমেষের জেল হলে সুরমা অ্যাডাল্টারির অভিযোগে একতরফা ডিভোর্স পেয়ে গেল 6 মাসের মধ্যে। ফ্ল্যাট থেকে শুধু আয়না আর পেন্টিংটা খুলে নিয়ে ও চলে যায় বাবার বাড়িতে। তারপরে সেখানে ও প্রতীক্ষা করতে থাকে অন্য সুরমার হাতছানি। সেই হাতছানি কখনো আসে, কখনো বা আসে না। আরশিনগরের দরজা কখনো খোলে, কখনো বা খোলে না। যে সুরমা আরশিনগরে ঢোকে সেই আবার ফেরত আসে কিনা সেটাও বলা খুব মুশকিল। যাই হোক, সুরমারা এখন বেশ ভালোই আছে।